যদি ১০০ জন মানুষকে একটি কমন প্রশ্ন করা হয় যে আপনার বিরক্তিকর আলোচনার বিষয় কোনটি? কোন আলোচনাটি আসলে আপনি বিরক্ত হন বা কোন আলোচনায় অংশ নিতে আপনি বিরক্ত হন? অন্তত ৯০ জন মানুষ যে কমন উত্তরটি দিবেন সেটি হচ্ছে রাজনীতি। রাজনীতির বিষয়টি আলোচনা করতে বিরক্ত লাগে বা রাজনীতির আলোচনাটি আসলে বিরক্ত লাগে, রাজনীতির আলোচনা শুনতে বিরক্ত লাগে, দেখতে বিরক্ত লাগে। এই হচ্ছে অন্তত ৯০ জন মানুষের কমন উত্তর থাকবে। কিন্তু আমাদের যতই বিরক্ত লাগুক, আমরা যতই বিরক্ত বোধ করি, রাজনীতির দ্বারাই কিন্তু আমরা নিয়ন্ত্রিত হই, রাজনীতির দ্বারাই আমরা পরিচালিত হই। রাজনীতি ছাড়া একটি রাষ্ট্র আসলে পরিচালিত হতে পারে না, পৃথিবীর কোনো প্রান্তেই না, সেটা যে ধরনের রাজনীতি হোক। তবে গণতান্ত্রিক রাজনীতির দ্বারা পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্র উপকৃতই হয়েছে। বেশিরভাগ রাষ্ট্র গণতান্ত্রিক ধারায় চলার কারণে আজকে যে উন্নত রাষ্ট্রগুলো আমরা দেখি, সেটা হোক আমেরিকা, হোক ব্রিটেন, কিংবা জার্মানি, কিংবা জাপান, এই রাষ্ট্রগুলো শুধুমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মধ্যে থাকার কারণে তাদের উত্তর উন্নতি হয়েছে। এর ব্যতিক্রম তো কিছু রাষ্ট্র আছে, সেগুলো যদি উদাহরণে আনা যায় তাহলে সেই ধারায় চলতে গিয়ে কিন্তু যদি আমরা বলি যে চীন যেভাবে চলছে, তো চীনের ধারায় চলতে গিয়ে উত্তর কোরিয়া তো পরাজিত হয়েছে, অর্থাৎ উত্তর কোরিয়ার উন্নতি তো হয়নি। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটি রাষ্ট্র যখন ভাগ হয়ে গেল, উত্তর কোরিয়া ছিল সবচেয়ে সমৃদ্ধ, কারণ তাদের শিল্পাঞ্চলটি তৈরি হয়েছিল উত্তর কোরিয়া কেন্দ্রিক। ভাগ হওয়ার সময় সেগুলো যেহেতু উত্তর কোরিয়াতে ছিল, উত্তর কোরিয়াই পেয়ে গেছে, কিন্তু সেই শিল্পের উন্নয়ন তো উত্তর কোরিয়া ধরে রাখতে পারেনি, বরং উত্তর কোরিয়া দিনকে দিন দারিদ্রতার কষাঘাতে পড়েছে। আর দক্ষিণ কোরিয়ায় একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে সেখানে তাদের উন্নতিটা তারা এমন পর্যায়ে নিয়ে এসেছে যে এখন বিশ্বের 10টি বড় রাষ্ট্র, উন্নত রাষ্ট্র বলতে গেলে সেখানে কোরিয়াও একটি হবে। এবং তাদের কিছু প্রতিষ্ঠান বিশ্বের 10টি বড় প্রতিষ্ঠানের একটি হয়ে যাবে, যেমন স্যামসাং বলতে পারি, দায়ু বলতে পারি, হুন্দাই বলতে পারি। এই প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী তাদের সুনাম ধরে রেখেছে। তাহলে এই যে আমরা বিরক্ত হচ্ছি, এই যে আমরা বিরক্ত হই, আমাদের কারোই আসে ভালো লাগে না। ব্যক্তিগতভাবে আমারও এই আলোচনাটা আসলে করতে মন চায় না প্রতিদিন রাজনীতি নিয়ে। কি করা, রাজনীতি আসলে আমাদের এত বিরক্তির যে কারণ হয়ে গেল, অথচ এই রাজনীতি তো আমাদের ছাড়ছে না, এই রাজনীতি তো আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। পৃথিবী যতদিন থাকবে, রাষ্ট্র কাঠামো যতদিন থাকবে, রাজনীতি দ্বারাই পরিচালিত হতে হবে, রাজনৈতিক দল দ্বারাই পরিচালিত হতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারাই আমাদেরকে পরিচালিত হতে হবে। তাহলে এ থেকে মুক্তির উপায় কি? আমরা কি আলোচনা বাদ দিয়ে দেব? তাদেরকে শুধু ঘৃণাই করব? না তাদের ভুলভ্রান্তিগুলো মেনে নিয়েও তাদেরকে গ্রহণ করব? আসলে আমাদের এই আলোচনায় বা আমাদের এই তাদেরকে ঘৃণা করায় তাদের কি আসলে কোনো কিছু আসে যায়? রাজনীতিবিদরা কি উপলব্ধি করতে পারে মানুষ তাদেরকে কতটা ঘৃণা করে, তাদের কর্মকাণ্ডকে কতটা অপছন্দ করে, তাদের কথাকে কতটা অবিশ্বাস করে? তারা যা বলে সেটা যে তারা করবে না, জনগণ সেটা ধরে নিয়েই তাদেরকে ঘৃণা করে। এখানেই হচ্ছে কথা। রাজনীতি অপছন্দ, রাজনীতি পছন্দ, যেটাই হোক, আমার রাজনীতি ভালো লাগুক অথবা লাগুক না, যেটাই হোক, রাজনীতি থাকবে, রাজনীতিবিদ থাকবে, আমার পছন্দের মানুষটিও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো মূল বিষয়টি হচ্ছে বিশ্বাসের। যদি বিশ্বাস না থাকে রাজনীতিবিদদের প্রতি, যদি বিশ্বাস না থাকে, রাজনীতিবিদরা যদি বিশ্বাস অর্জন করতে না পারেন, রাজনীতিবিদরা যদি বারবার বারবার জনগণের বিশ্বাসের বিপরীতে যেয়ে কাজ করেন, তাহলে রাজনীতি আর রাজনীতির জায়গাতে থাকে না। তখনই অপশক্তি মাথা ছাড়া দিয়ে ওঠে, তখনই নানা রকম অপশক্তির মেলবন্ধন তৈরি হয়, তারা ক্ষমতা কুক্ষিগত করে নেয়। যদি আওয়ামী লীগ 2008 সালের রাজনীতিতে
যে জয় পেয়েছে সেটাকে ধরে রেখে, কিন্তু এই উপলব্ধিটা করতো যে এই জয় শুধুমাত্র একটি সেশনের জন্য জয়, অর্থাৎ আমার এই 5 বছরের জন্য জয়। এই 5 বছর পরে আবার আমাকে নির্বাচনে যেতে হবে, আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে, যেটা রাজনীতিবিদদের প্রতি 5 বছর অন্তর অন্তর দিতেই হয়। সেই ধারাটা ধরে রেখে যদি উনি সরকার পরিচালনা করতেন, তারা নির্বাচনী কাঠামোটা ধরে রাখতেন, যেহেতু আমাদের জনগণ রাজনীতিবিদদেরকে বিশ্বাস করে না, তাই প্রতি 5 বছর পরে একটি নিরপেক্ষ কাঠামোর মধ্যে দিয়ে আমাদের নির্বাচন করতে হবে, সেই কাঠামোটা ধরে রাখতেন। যদি ওইভাবে তাদের সকল শীর্ষ নেতারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সম্মতি দেওয়ার পরও শুধুমাত্র কোন অদৃশ্য কারণে, যেখানে শেখ হাসিনা নিজেও সম্মত ছিলেন যে হ্যাঁ ঠিক আছে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে, কোন এক অদৃশ্য কারণে কোন এক কালো বিড়ালের থাবায় সেদিন শেখ হাসিনা পরবর্তীতে তার সিদ্ধান্ত পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারটিকে বিলোপ করে দিলেন, সেদিন থেকে অভিশাপ শুরু হয়েছে। সেদিন থেকে পাপের বোঝা বাড়তে শুরু করেছে। সেদিন থেকে পাপের সাগরের মধ্যে ডুবতে শুরু করেছিল আওয়ামী লীগ, এবং সেদিন থেকে আরও তীব্রভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে রাজনীতিবিদরা সর্বৈ মিথ্যা বলে, তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটা মিথ্যা থাকে, তারা কখনো সত্যটা প্রকাশ করে না, যা করবে তা কখনো মুখে বলবে না। এইভাবে যে এই যে মিথ্যার মধ্যে দিয়ে আসতে থাকলো, তাতে অর্জন কি হলো? ঠিক আছে, আপনি 15 বছর 7 মাস দেশ শাসন করেছেন, শেষ পর্যন্ত ইতিহাসে কি লেখা থাকবে? ইতিহাস আপনাকে কি স্বীকৃতি দেবে? 15 বছর 7 মাস পরে আপনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনার হাজার না লক্ষ লক্ষ নেতা কর্মীকে অনিশ্চিত জীবনযাপনের মধ্যে ফেলে দিয়ে আপনি সুখ শান্তিতে আছেন আরেকটি দেশে, এবং এমন একটি দেশই শুধুমাত্র আপনাকে গ্রহণ করেছে, বিশ্বের আর কোনো গণতান্ত্রিক দেশ আপনাকে গ্রহণ করেনি। গণতান্ত্রিক তো বাদ দেন, যে রাশিয়ার সাথে আপনি একটি দহরম মহরমের সম্পর্ক তৈরি করেছিলেন, সেই রাশিয়া তো আপনাকে গ্রহণ করতে রাজি হয়নি, ইউরোপের কোনো দেশ আপনাকে গ্রহণ করতে রাজি হয়নি। তাহলে কি অর্জন হবে? কেন এই অর্জন? তার চেয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ যদি থাকতো, তার চেয়ে নির্বাচনী পরিবেশ যদি থাকতো, নির্বাচনের মাধ্যমেই প্রতি 5 বছর পরে সরকারের পরিবর্তন যেভাবে বাংলাদেশের ধারাবাহিকতা তৈরি হয়েছিল, সেটি যদি অব্যাহত রাখতেন, তাহলে কি আপনার দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো? আবার এই দেশে আসতে হলে আপনার আরেকটি ইতিহাস তৈরি করতে হবে, সারা পৃথিবীতে যে ইতিহাসটি এখনো হয়নি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সেই ইতিহাস তৈরি করার পথ প্রশস্ত করে দেবে কিনা। আরও একটি গণ অভ্যুত্থান তৈরি করতে হবে, তাহলে আরও কি 1400 মানুষ মৃত্যুবরণ করবে?